প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণীর আকাশের সাতটি তারা কবিতাটি নিয়ে আলোচনা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কতগুলি পয়েন্ট আছে। মূল কবিতা প্রবেশ করার পূর্বেই আমি আজকে তোমাদের কতগুলি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ কবি পরিচিতি, উৎস, প্রেক্ষাপট, বিষয় সংক্ষেপ, নামকরণ ইত্যাদি একাধিক বিষয়। সেই বিষয়গুলি নিয়ে আমি প্রথমে আলোচনায় অবতীর্ণ হব। তো প্রথমে চলে আসি কবি পরিচিতি। আকাশের সাতটি তারা কবিতাটির কবি হলেন জীবনানন্দ দাশ। তিনি 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন 1954 সালে। তো জীবনানন্দ দাশ সম্পর্কে প্রথমেই বলা যায় তিনি কবিতার কথা নামক একটি জায়গায় বলেছেন, সকলে কবি নয়, কেউ কেউ কবি কবি, কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার স্বতন্ত্র সারবত্তা রয়েছে এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নবনব কাব্য বিকিরণ তাদের সাহায্য করেছে। সত্যিই তার সম্পর্কে এ কথাটি যেন সর্বাগ্রেই বলা যায়। আসলে রবীন্দ্র জীবনের শেষ পর্বে বাংলা কবিতাকে রবীন্দ্র প্রভাবমুক্ত করার উদ্দেশ্যে যে কয়েকজন কবি ও সাহিত্যিক বাংলা সাহিত্যের অঙ্গনে অবতীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এই জীবনানন্দ দাশ। 20 শতকের জটিল মনের আশ্চর্য প্রতীক ছিলেন জীবনানন্দ দাশ। তিনি বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার অন্যান্য বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা প্রভৃতি। তিনি বিভিন্ন ধরনের আখ্যানও রচনা করেছেন, বিশেষ করে বলা যেতে পারে মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি প্রভৃতি। তার কাব্য কবিতার কিছু উল্লেখযোগ্য দিক রয়েছে বা দিক ছিল বলা যায়। তার কাব্য কবিতার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আসলে রবীন্দ্রোত্তর যুগের কবিদের শিরোমণি কবি জীবনানন্দ দাশের কাব্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যই হল আধুনিক জীবন যন্ত্রণার বৈশিষ্ট্যের সঙ্গে অন্বিত। জীবনানন্দ দাশের কবিতায় লক্ষ্য করা গেছে ইতিহাস চেতনা। তিনি যেন হাজার বছর ধরে পথ হেঁটেছেন বনলতা সেনের সান্নিধ্য পাওয়ার জন্য। তার কাব্য কবিতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রকৃতির অনাবিল রূপ তথা সৌন্দর্য। তিনি রূপসী বাংলা কবিতাতে বাংলাদেশের চিরকালীন ছবি ফুটিয়ে তুলেছেন। তাই তো তিনি বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে যাই না আর। এই বঙ্গ প্রকৃতির, এই বাংলার নদী নালা, খাল বিল, গাছগাছালি, পাখ পাখালি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে তিনি প্রকৃতির অনাবিল রূপ সৌন্দর্য তার কাব্য কবিতায় অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাই তো তিনি বলেছেন, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। এছাড়া তার কাব্য কবিতায় ইতিহাস চেতনা, ভৌগোলিক চেতনা, সময় চেতনা ইত্যাদি তার কাব্য কবিতার বিশেষ বৈশিষ্ট্য। তার প্রকৃতি যেন হেমন্তের প্রকৃতি।
জীবনানন্দ দাশের কবিতায় এক ধরনের বিচ্ছিন্নতাবোধ আমরা লক্ষ্য করি। এই বিচ্ছিন্নতাবোধ যেন সাধারণের থেকে দূরে, বহু দূরে সরে যেতে চান মাঝে মাঝে। জীবনানন্দের কাছে আসলে মুক্তির আশ্রয় ছিল তিনটি: প্রকৃতি, প্রেম ও অতীতের রহস্যময় সৌন্দর্যের জগৎ। তিনি বনলতা সেন কবিতায় বলেছেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। এছাড়া তার কাব্যকবিতার উল্লেখযোগ্য দিক চিত্ররূপময়তা, কল্পনা। তাই তো বুদ্ধদেব বসু তাকে চিত্ররূপময় কবি বলেছেন। আসলে তার কাব্যকবিতায় অসাধারণ সব তিনি চিত্রময় রূপকে তিনি তুলে ধরেছেন। এছাড়া তার কাব্যকবিতায় আধুনিক বাংলা কবিতার আঙ্গিকতাকে তিনি অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার কাব্যকবিতায়। আধুনিক বাংলা কবিতায় যে আঙ্গিক রীতি জন্ম নিয়েছিল তা এই জীবনানন্দ দাশকে কেন্দ্র করেই। তাই তো বনলতা সেন পড়তে পড়তে আমরা দেখতে পাই, দূরে, বহু দূরে, স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে, খুঁজিতে গেছিনু কবে শিপ্রা নদীর পারে, মোর পূর্বজন্মের প্রথম প্রিয়ারে। আসলে তিনি তার যে কাব্যকবিতার যে রূপ, বৈশিষ্ট্য সত্যি অসাধারণ তার। তাই তো তিনি সুচেতনা কবিতায় বলেছেন, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। এছাড়া তিনি তার কাব্যে সমাজ চেতনা ও ইতিহাস চেতনাকে যুক্তভাবে তিনি নিয়ে এসেছেন। যুক্তভাবে ইতিহাস চেতনা, সমাজ চেতনা তার কাব্য কবিতায় দেখা যায়। তাই তো তিনি তার বিভিন্ন কাব্য কবিতায়, বিভিন্ন কবিতায় বলেছেন, রোমান্টিক চেতনা প্রকাশ করেছেন। সেই সঙ্গে অন্ধকার রাতে অসত্যের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো। আবার তিনি বলেছেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আবার কোথাও তিনি বলেছেন, তবুও তো পেঁচা জাগে গলিত স্তবের ব্যাং, আরও 2 মুহূর্তে ভিক্ষা মাগে। এছাড়া তিনি তার কাব্য কবিতায় চিত্রময় উপমাকেও ব্যবহার করেছেন। যেমন তিনি বলেছেন, উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতায় এসে। এছাড়া তিনি বলেছেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, বা ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। তাই সর্বোপরি বলা যায়, আধুনিক বাংলা কবিতার রূপরেখা গ্রন্থে জীবনানন্দ দাশের প্রতিভার মূল্যায়ন করে যথার্থই বলা হয়েছে, 20 শতকের বাংলা কবিতার ইতিহাসে প্রতিনিধি স্থানীয় কবি হলেন জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথকে যদি সমগ্র 20 শতাব্দীর কাব্য প্রতিনিধি বলা যায়, তাহলে জীবনানন্দ দাশকে বলতে হয় শেষ অর্ধ শতাব্দীর অন্যতম প্রতিনিধি। কেননা 21 শতাব্দীর প্রথম দশকেও রসিক পাঠকের হৃদয়ে কবি জীবনানন্দ দাশ একইভাবে উজ্জ্বল হয়ে আছেন। তো আশা করছি তোমরা কবি পরিচিতি বুঝতে পেরেছ। আসলে এটি তোমাদের জানার জন্যে বলা। এরপরে চলে আসি উৎস। এই কাব্যের উৎস সম্পর্কে প্রথমেই বলা যায়, কাব্যের ভূমিকায় তিনি নিজেই বলেছেন, কবি নিজেই বলেছেন
এই কবিতাগুলি পৃথক নয়, সবগুলি একই সত্তার, তাই সব কবিতার পৃথক নাম দেননি কবি। আসলে কবির নিজের নাম দেওয়া নয়, এটি এই কবিতার আকাশে সাতটি তারা, এই কবিতাটি সংকলকদের দেওয়া নাম। আকাশে সাতটি তারা কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি এই কাব্যগ্রন্থের 6 সংখ্যক কবিতা। তাহলে কত সংখ্যক কবিতা? 6 সংখ্যক কবিতা। এই আকাশে সাতটি তারা কবিতাটি দেখে মনে হবে চতুর্দশপদী এবং 14 পংক্তির কবিতা হলেও এটি সনেট বলা যাবে না, কারণ সনেটের যে বাঁধাধরা বৈশিষ্ট্য রয়েছে সেগুলিকে কঠোরভাবে অনুসরণ করা হয়নি। তাই এই কবিতার আসলে সংকলকরা নাম দিয়েছেন, কবিতাটির প্রথম পংক্তি অনুসারে সংকলকরা আকাশে সাতটি তারা নামটি দিয়েছেন। এরপরে চলে আসি পূর্বকথা বা প্রেক্ষাপট। আসলে রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলি প্রথম থেকেই একটা গাঢ় প্রকৃতি প্রেমের পরিচয় নিয়ে পাঠক মহলে এসেছে, অথচ এই কাব্যের অন্তর্গত অণু পরমাণুর মধ্যে এক ধরনের বিরল ব্যতিক্রমী দেশপ্রেম রয়েছে। এই কাব্যের কবিতাগুলি রচনাকাল গ্রন্থাগারে প্রকাশিত হয় 1957 সালে, জীবনানন্দ দাশের মৃত্যুর পরে। সমগ্র কাব্যটিতে কবির প্রকৃতি চেতনার অপরূপ বার্তা রয়েছে। পরাধীন ভারতবর্ষে দেশীয় সংস্কৃতিকে ভুলে যাওয়াই এই সমগ্র জাতির বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল। তখন জীবনানন্দ দাশ এই রূপসী বাংলা কাব্যগ্রন্থে বাংলাদেশের একান্ত নিজস্ব সংস্কৃতির প্রতি গভীর মমত্ব শ্রদ্ধা প্রকাশ করেছেন। প্রকৃতির ক্ষুদ্র তুচ্ছ অনুষঙ্গ তিনি খুঁজে পেয়েছেন। রূপসী বাংলাদেশের রূপে মুগ্ধ কবির আর পৃথিবীর রূপ সৌন্দর্য খোঁজার তার দরকার হয়নি। কবির সৌন্দর্য প্রেয়াসী মন বাংলাদেশের সন্ধ্যাকালীন সৌন্দর্যের এক অপরূপ সুন্দর বর্ণনা দিয়েছেন আকাশে সাতটি তারা কবিতায়। সময়ের আবহমান হৃদয় থেকে বাংলাদেশের একটি বিশেষ সন্ধ্যাকে কবিতার বিষয় হিসেবে নির্বাচন করেছেন। আবার আবহমান কালের কাছে তিনি ফিরিয়ে দিয়েছেন বঙ্গপ্রকৃতির এই সান্ধ্য অধিবেশনই এই কবিতায় তিনি সুন্দরভাবে পরিস্ফুট করেছেন। শুধুই সমাহিত শান্তির আশ্বাসই তার রূপকে অতুলনীয় সৌন্দর্যে সমৃদ্ধ করেছে। আসলে এই কবিতায় প্রেক্ষাপট হিসেবে বলা যায় যে তিনি বাংলার অপরূপ সন্ধ্যার রূপকে কেন্দ্র করেই বাংলার অপরূপ সৌন্দর্যকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এরপরে চলে আসি বিষয় সংক্ষেপ। আসলে এই কবিতায় তিনি কি বলতে চেয়েছেন? আসলে একজন শিল্পী যেমন রং তুলিতে ছবি আঁকেন, তেমনি জীবনানন্দ দাশ যেন কলমের আঁচড়ে শব্দের ছবি আঁকতেন। শব্দ নির্বাচনের এক অনাবিল গুণ তার কবিতাকে শরীরের 5টি ইন্দ্রিয় দিয়ে যেন অনুভব করেছেন। আকাশে সাতটি তারা কবিতাটিতে জীবনানন্দ দাশ এক সান্ধ্য সন্ধ্যার ছবি এঁকেছেন। একসঙ্গে যখন আকাশে সাতটি তারার কথা বলেছেন তখন বুঝতে আমাদের বাকি নেই যে তিনি সপ্তর্ষিমণ্ডলের কথাই বলেছেন। সূর্যাস্তের আভায় পাকা কামরাঙ্গা ফলের মতো লাল টুকটুকে মেঘ যখন দিগন্তরেখায় সাগর জলে ডুবে গেছে, মনে হয় তখন ঢেউয়ের রং ও হয়ে ওঠে লাল। কবির মনে হয় যেন
এক মৃত মনিয়া পাখির রক্তে লাল হয়ে উঠেছে জল। সূর্যের শেষ আভাটুকুও তিনি মিলিয়ে দিয়েছেন। রাতের নিবিড় আধার নামার সঙ্গে সঙ্গে দিনরাত্রির সন্ধিক্ষণে সেই বাংলার শান্ত নীল সন্ধ্যা কবির মনে হয় যেন এক এলোকেশী মেয়ে দেখা দিয়েছে আকাশে। কবির কল্পনায় সেই মেয়েটি আসলে সন্ধ্যাকালীন বাংলার রূপ। মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন তার কালো চুলের রাশি। কবি মুগ্ধ হয়ে যান। কবির চোখের সামনে আধার ঘনিয়ে আসে, তার চুলের স্পর্শ যেন তিনি অনুভব করেছেন। কবি যেমন করে বাংলার মুখ দেখেছেন তেমন করে আর কেউ দেখেননি। পৃথিবীর কোনো পথ অর্থাৎ কোনো স্থানেই প্রকৃতির এমন মোহময়ী রূপ তিনি দেখেনি। সেই এলোকেশীর চুলের স্পর্শে হিজল, কাঁঠাল, জামের পাতা ছুঁয়ে নামে রাত্রি। রূপসী বাংলার সন্ধ্যার যে মধুর গন্ধ তা তিনি পৃথিবীর আর কোথাও খুঁজে পান না। ধান গাছ, কলমি শাক, হাঁসের ভেজা পালক, স্বরের মৃদু গন্ধ, পুকুরের সোদা সোদা গন্ধ, মাছের আষ্টে গন্ধ, কিশোরী মেয়ে চাল ধোয়া ভেজে ঠান্ডা হাতের স্পর্শ, কিশোরের পায়ের দলা, সুগন্ধি মুথা ঘাসের গন্ধ আর বটফলের হালকা গন্ধ সব মিলেমিশে এক গ্রাম বাংলার সন্ধ্যার আমেজ তিনি যেন পেয়েছেন। এই সহজ সরল গ্রাম্য প্রকৃতি